আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন, কিন্তু ভালো নেই। যে সকল অঞ্চলে পানি বহিত হয়েছে ইতিমধ্যে, নোয়াখালী, ফেনী, এসব চট্টগ্রাম, এসব এলাকার লোক এখন পর্যন্ত ভালো নেই। আমরা সকলেই জানি। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন একটা আমরা যে প্রতিবেদন নিয়ে আজকে আলোচনা করব, সেটি হচ্ছে বাঁধের বিরুদ্ধে বাঁধ বানালে সমাধান হবে কি। প্রতিবেদনটি অনেক বড়, তাই ধৈর্য সহকারে দেখবেন। আশা করি অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনারা জানতে পারবেন। ভারতের ত্রিপুরায় উজান থেকে নেমে আসা ডাল ও কয়েকদিনের প্রবল বর্ষণে দেশের অন্তত 10 জেলায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। বন্যায় বিপর্যস্ত এসব জনপদের 36 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। বানের পানিতে রাস্তা ডুবে বিচ্ছিন্ন হয়েছে সড়ক যোগাযোগ, বিদ্যুৎ না থাকায় অচল হয়ে পড়েছে ইন্টারনেট, মোবাইল নেটওয়ার্ক ও টেলিযোগাযোগ ব্যবস্থা। যথাযথ প্রস্তুতির অভাবে অনেকেই আশ্রয় কেন্দ্রে যেতে পারেনি। বেশিরভাগ মানুষের ঘরে শুকনো খাবার নেই। যাদের ঘর ডুবে গেছে তাদের উদ্ধার করতেও বেগ পেতে হচ্ছে সশস্ত্র বাহিনীর সদস্যদের। বিশেষজ্ঞরা বলেছে, এল নিনো, জেট স্টিম, বঙ্গোপসাগরের মৌসুমি লঘুচাপ সহ বেশ কিছু প্রাকৃতিক কারণে বাংলাদেশ ও ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর উপর একই সময় সক্রিয়ভাবে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। এতে করে উঁচু এলাকাগুলোতে থেকে নেমে আসা ঢলই আকস্মিক বন্যা সৃষ্টি করেছে। তবে বন্যা দেখা দেওয়ায় শুরুতেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে যে ত্রিপুরা রাজ্যের গোমতী জেলার জলবিদ্যুৎ কেন্দ্রের ডম্বুরু সুইচ গেট খুলে দেওয়ার ফলেই বাংলাদেশে এমন বিস্তীর্ণ বন্যার সৃষ্টি হয়েছে। স্লুইস গেট খোলার প্রতিবাদে বিভিন্ন শহর ও বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল হয়েছে। যদিও এটি বাংলাদেশ বন্যার একক কারণ নয় বলে মত দিয়েছে বিশেষজ্ঞরা, তবে ভারত সুইচ গেট খোলার আগে বাংলাদেশকে আগাম সতর্ক করতে পারত, এমন আলোচনা উঠে এসেছে। সর্বোপরি বিষয়টি নিয়ে স্পষ্ট ধারণা না থাকায় ভারতের বাঁধ খুলে দেওয়ার বিষয়টিকে কটাক্ষ করে অনেকে বলেছেন, বাঁধের বিপরীত বাঁধ বানাতে কত টাকা লাগবে? জনগণ টাকা দিবে, দরকার হলে জনগণ বিনা পয়সায় বাঁধের কাজ করবে। তবুও এই ট্র্যাজেডি আর দেখতে চাই না। এখন এমন পোস্ট সয়লাভ ফেসবুক। এ ব্যাপারে পদক্ষেপ নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে নেটিজেনরা। তবে ভারত থেকে নেমে আসা ডলের পানি বা পক্ষান্তরে বাংলাদেশের বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার ঠেকাতে বাঁধ কোনো কাজে আসবে কিনা সে বিষয়ে বিশ্লেষণে আলোচনা করেছেন কয়েকজন মানুষ। স্রেফ আবেগের বশবর্তী হয়ে মন্তব্য না করে যুক্তি দিয়ে বাবার পক্ষে জোর দিয়েছে তারা। যেমন মোহাম্মদ তানভীরুল ইসলাম অমি নামের এক প্রকৌশলী বলেছেন, বাঁধের সামনে আরেকটা বাঁধ নির্মাণ কি সত্যিই কোনো বাস্তবসম্মত সমাধান, নাকি মানুষের সরল মনের ফ্যান্টাসি? সেটা আগে বুঝতে হবে। প্রকৃতপক্ষে অতিবৃষ্টির কারণে ফেনীসহ পার্শ্ববর্তী জেলাগুলোতে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়, আর সেই বন্যা ব্যাপক আকার ধারণ করে ডম্বরু গেট খুলে দেওয়ার পর। ভারতের বাঁধের সন্নিকটে বাংলাদেশও বাঁধ নির্মাণ করতে পারে কিনা এ ব্যাপারে বিস্তারিত একটি স্ট্যাটাস দিয়েছে প্রকৌশল মোহাম্মদ তানভীরুল ইসলাম অমি। তিনি গাজীপুর ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি IUT প্রকৌশল পড়াশোনা করেছেন। ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিংয়ে স্পেশালাইজেশন রয়েছে তার। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের ওয়েস্ট ভার্জিনিয়ার ইউনিভার্সিটি অধ্যয়নরত এবং গ্র্যাজুয়েট রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসাবে কর্মরত। তিনি বলেছেন, পরিকল্পনা ছাড়া ভারতের সব ট্রান্সবাউন্ডারি রিভারের বাঁধের সামনে আর একটা বাঁধ নির্মাণ শুরু করলে বাংলাদেশ পুরোপুরি মরুভূমিতে পরিণত হবে। উদাহরণ হিসাবে তিনি বলেন, তিস্তা নদীর ওপর ভারত যে বাঁধ নির্মাণ করেছে সেটির নাম গাজলদোবা বাঁধ। তার একটু ডাউনস্ট্রিমেই বাংলাদেশের নীলফামারীতে তিস্তা নদীর উপরেই রয়েছে তিস্তা বাঁধ। এই তিস্তা বাঁধ উত্তর অঞ্চলের মঙ্গা মোকাবেলা খুবই উল্লেখযোগ্য ভূমিকা রাখলেও এত অল্প দূরত্বে দুইটি বাঁধ নদীর ডাউনস্ট্রিমকে একদম ধুধু বালুতে পরিণত করেছে। বাঁধ নির্মাণ প্রসঙ্গে ফেসবুক ছড়িয়ে পড়া আরও একটি স্ট্যাটাস এমন যে,
সময় হয়েছে ফারাক্কার 40 কিলোমিটার দূরে 7,500 ফিট উচ্চতার দ্বিতীয় ফারাক্কা বাঁধ নির্মাণ করতে হবে। মাঝরাতে ঘুমন্ত অবস্থায় বাঁধ খুলে দিয়ে ভারত পৈশাচিক আনন্দ পাচ্ছে। এরপর তারা বর্ষার বাঁধ খুলে দিলে পানি এই 40 কিলোমিটারের মধ্যেই থাকবে। আর যদি এর চেয়ে বেশি পানি ছাড়ে তাহলে সেই পানি তাদের দেশেই ফেরত যাবে, কারণ তাদের বাঁধের উচ্চতা থাকবে আমাদের চেয়ে কম 7,350 ফিট। এ ধরনের দাবির ব্যাপারে তরুণ প্রকৌশল তানভীরুল ইসলাম অমি বলেছেন, ভারত বাঁধ খুলে দিলে আমরা আমাদের বাঁধ বন্ধ করে দেব, বন্যার পানি আবারও ভারতে চলে যাবে। এটা শুনতে খুবই মজার মনে হলেও ব্যাপারটা এত সহজ নয়। নদীর ধর্ম হচ্ছে আপস্ট্রিম থেকে ডাউন স্ট্রিম যাওয়া। তাই আপনি বাংলাদেশ অংশও একটা খুব বাঁধ নির্মাণ করে দিলেই নদীর রিভার্স দিকে প্রবাহিত হওয়া শুরু করবে এমন সম্ভাবনা খুবই কম। সেক্ষেত্রে দুটো জিনিস হতে পারে, নদীর ব্যারেজের আশেপাশে আরেকটি বিকল্প রুট তৈরি করে সেদিক দিয়ে প্রবাহিত হতে শুরু করবে, অথবা নদীর পানি বাঁধের একদম আপস্ট্রিমে জমা হতে হতে একসময় বাঁধ ভেঙে ফেলবে বা ওভারটপ করবে। দুই সিনারিতেও কিন্তু পরিণত হবে একই, বাংলাদেশ আরও ভয়ানক ফ্লাড এবং তীব্র নদী ভাঙন। তবে বন্যা মোকাবেলা করণীয় কি জানতে চাইলে এবারের প্রেক্ষাপট টেনে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষণারত আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ বলেছেন, কুমিল্লা জেলার উপর দিয়ে প্রবাহিত গোমতী নদী ও ফেনী জেলার উপর দিয়ে প্রবাহিত মোহরী নদীর উজানে ভারতের ত্রিপুরা রাজ্যের একাধিক বাঁধ দিয়েছেন দেশটির সরকার। সেখানে আছে ব্যারেজও। এসব বাঁধ ও ব্যারেজের কোনটি পানি সংরক্ষণের জন্য, কোনটি বিদ্যুৎ উৎপাদনের জন্য কিংবা কৃষিকাজের জন্য। জুন মাসে বর্ষা মৌসুমে শুরু হওয়ার ফলে আগস্টের মাঝামাঝি সময়ের আগেই এসব ড্যাম ও ব্যারেজ পরিপূর্ণ ছিল। 19 আগস্ট সকাল 9টার পর থেকে শুরু করে 20 আগস্ট সকাল 9টা পর্যন্ত মাত্র 24 ঘন্টার মধ্যে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন স্থানে গড়ে 200 থেকে 400 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের কারণে ত্রিপুরা রাজ্যের সব ড্যামের পানি ধারণ ক্ষমতার শেষ সীমায় পৌঁছে যায় এবং 20 আগস্ট রাতে হঠাৎ করে বেশিরভাগ ড্যাম ও ব্যারেজ গেট খুলে দেয় ত্রিপুরা রাজ্যের কর্তৃপক্ষ, কিন্তু তারা বাংলাদেশ সরকারকে আগে থেকে কোনো তথ্য দেয়নি। অর্থাৎ এ ধরনের পরিস্থিতি কূটনীতি খুব গুরুত্বপূর্ণ। প্রকৌশল ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা প্রোগ্রামের স্নাতকোত্তর শিক্ষার্থী তুনাজ্জিরাম রহিমু বলেন, প্রাকৃতিক দুর্যোগ অস্বীকার করার বা এড়িয়ে যাওয়ার সুযোগ নেই, তবে দুর্যোগকে মোকাবেলা করে ক্ষয়ক্ষতি কমিয়ে আনার জন্য প্রয়োজন হয় পূর্ব প্রস্তুতি বা প্রিপেয়ার্ডনেস। যদি এতে দুই দেশের মধ্যকার সীমারেখার বিষয় থাকে সেক্ষেত্রে চুক্তি বা আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ দুর্যোগ ব্যবস্থাপনা একটি সামগ্রিক প্রক্রিয়া। একটি দুর্যোগ প্রবণ দেশ হিসাবে আমাদের নানামুখী প্রস্তুতি প্রয়োজন। বন্যা নিয়মিত এবং প্রতি বছরে প্রত্যাশিত একটি দুর্যোগ। আশঙ্কার বিষয় হলো জলবায়ু পরিবর্তনের প্রভাবে এটি যে কোনো সময়ের চাইতে ভয়ঙ্কর হয়ে উঠেছে। ডিজাস্টার ম্যানেজমেন্ট সাইকেলের প্রতিটি ধাপ অনুসরণ করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। পানি ব্যবস্থাপনার ব্যাপারে প্রকৌশলী তানভীরুল ইসলাম অমি আরও বলেছেন, ভারতের সঙ্গে অতি দ্রুত পানি বন্টন চুক্তি করতে হবে। ভারত সরকার বাংলাদেশের বর্ডারে প্রায় 30টি বাঁধ নির্মাণ করেছেন, অথচ একমাত্র ফারাক্কা বাঁধ ছাড়া আর কোনো বাঁধেরই ব্যাপারে পানি বন্টন চুক্তি নেই। তাছাড়া কোনো প্রকার গাইডলাইন ফলো না করে এক রাতের মধ্যে বাঁধের সব কয়টি দরজা খুলে দেওয়ার মতো কাজ মেনে নেওয়া যায় না। একে জবাবদিহিতার আওতায় আনতে হবে। তবে কূটনীতি ছাড়াও অবকাঠামোগত প্রস্তুতির ব্যাপারে কয়েকটি বিষয়ে তিনি আলোকপাত করতে চেয়েছেন। তিনি বলেছেন, সেচ প্রকল্প বা মেগা স্কেলে রিজার্ভের প্রকল্প হাতে নিতে হবে। কৃত্রিম খাল বা রিজার্ভার খনন করে রাখা যেতে পারে, যা প্রতি মৌসুমে বন্যার সময় নদীর পানি উপচে পড়ার পর জমা করবে। খরার মৌসুমে চাষাবাদের কাজেও এটি ব্যবহার করা যাবে। আরেকটি সহজ প্রক্রিয়া হলো নদীর নাব্যতা রক্ষা করা। উজানের ঢলে আসা পলি জমা হয়ে নদীর প্রস্থ এবং গভীরতা দ্রুত কমে যাচ্ছে। পানি ধারণা ক্ষমতা
কমছে। পরিকল্পিত ড্রেজিং এক্ষেত্রে জরুরি। নদীমাতৃক দেশের নাব্যতা ধরে রাখা, পানির নিরবিচ্ছিন্ন প্রবাহ নিশ্চিত করা এবং দুর্যোগ মোকাবেলায় ইন্টিগ্রেটেড ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট দরকার। অন্যদিকে আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ বলেন, বাংলাদেশের মানুষের এবারের ভারী বৃষ্টির এই পূর্বাভাস জানাতে ব্যর্থতার জন্য পুরোপুরি দায়ী আবহাওয়া অধিদপ্তর। তারা কেন ব্যর্থ হলেন? গণমাধ্যম কর্মীদের উচিত সেই ব্যাখ্যা জানতে চাওয়া। আগে থেকে পূর্বাভাস পাওয়া গেলে মানুষ বন্যার প্রস্তুতি নিতে পারত। এখন ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন আবহাওয়া পূর্বাভাসের মডেল বিশ্লেষণ ও পর্যালোচনা করেও সঠিক পূর্বাভাস নির্ণয় করা যায়। ব্যক্তিগত পর্যায়ে অনেকে সেটি করছে। সেই হিসেবে আবহাওয়া অধিদপ্তরের মতো বিশেষায়িত সংস্থার দায়বদ্ধ আরও বেশি হওয়ার কথা, কিন্তু তারা এখনও গদবাঁধা বুলেটিনকে আটকে থাকছেন। এতে করে দুর্যোগ মোকাবেলা করা কঠিন হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ মানুষ যা কিছুই আলোচনা করুক না কেন, দায়িত্বশীলদের উচিত তাদের দায়িত্বর জায়গা থেকে একে অন্যের সঙ্গে সমন্বয় করে কার্যকরী ও সুদূর প্রসারী উদ্যোগ গ্রহণ করা। তো প্রিয় দর্শক, আগেই বলেছি এই প্রতিবেদনটি একটু বড় হবে, যেহেতু এটি ব্যাপক বিস্তারিত আলোচনা, তাই বোঝাই যাচ্ছে যে এটা একটু বড় হওয়া স্বাভাবিক। তো এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। সকল বাধা থাকুন আজকে পর্যন্ত। আল্লাহ হাফেজ।